আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে লেকচার 3 জীবের প্রজনন অধ্যায় 11 এর উপর হচ্ছে লেকচার 3। এর আগে হচ্ছে আমরা আরও 2টা লেকচার শেষ করেছি। তো টোটাল অধ্যায়টা আমরা পর্যায়ক্রমিকভাবে শেষ করছি এবং সময় নিয়ে নিয়ে শেষ করছি। সো আজকে লেকচার 3তে আজকে খুবই ইম্পর্টেন্ট, এই টোটাল অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আজকের ক্লাসটা। কারণ এখানে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, স্ট্রিগ্যামেটোফাইটের উৎপত্তি, তারপর হচ্ছে নিষেক, তারপর হচ্ছে নতুন স্পোরোফাইট গঠন কিভাবে হয়, এই টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সো অধ্যায়টা খুবই আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। টোটাল এই অধ্যায় 11-র মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে আজকে। সো খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে এবং হচ্ছে যদি হচ্ছে তুমি খাতা কলম না থাকে তাহলে খাতা কলম নিয়ে বসো, আমার সাথে সাথে চিত্র আঁকতে হবে, প্র্যাকটিস করতে হবে, কারণ যা পড়াবো সবই বারবার পরীক্ষার মধ্যে আসে। ঠিক আছে? সো প্রথম যে টপিক সেই টপিকটা হচ্ছে পুংগ্যামিটোফাইটের উৎপত্তি। ফাইটের উৎপত্তি। তো এটা হলো আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক এবং খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পুংগ্যামিটোফাইটের উৎপত্তি মানে কি? তা আমরা হচ্ছে পড়ছি, আমরা পড়লাম হচ্ছে যে পরাগ রেণু, ওই যে পরাগায়ন যে হয়, আগের ক্লাসে আমরা পরাগায়ন পড়লাম। এই যে পরাগ রেণুর ভিতরে পুংগ্যামেট তৈরি হয়। আমরা প্রথমেই পড়েছি জননের ক্ষেত্রে যৌনজননের জন্য কি হয়, যে জনন পদ্ধতিতে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় সেটা হচ্ছে যৌনজনন। তার এই যে পুংগ্যামেট, শুক্রাণু বা হচ্ছে স্পার্ম, যেটা পুংগ্যামিটোফাইট, এই কোষটা উদ্ভিদের ক্ষেত্রে এই পুংগ্যামিটোফাইটটা, শুক্রাণুটা বা পুংজনন কোষটা কিভাবে উৎপন্ন হয়, কার ভিতরে উৎপন্ন হয়, এটা আমরা দেখব। এটাই হলো প্রশ্ন, যে পুংগ্যামিটোফাইটটা কিভাবে তৈরি হয় বা পরাগ রেণুর ভিতরে পুংগ্যামিটোফাইটটা কিভাবে তৈরি হয়। যেমন আমরা পরাগ রেণুর যদি চিত্রটা আমরা যেটা জানি, এই যেটা হচ্ছে এরকম হচ্ছে পরাগ রেণু। ধরো এটা হচ্ছে একটা পরাগ রেণু, এই এটা হচ্ছে একটা পুংস্তবক। তো পুংস্তবকের মধ্যে কি থাকে? পরাগ রেণু থাকে। তো এই যে পরাগ রেণুটা আসলে কেমন হয়, ভিতরে কি হয়, মূল ঘটনা কি ঘটে এবং এই পরাগ রেণুর ভিতরে কিভাবে পুংগ্যামেটটা তৈরি হয় সেটা আমরা দেখব। তো এটার ভিতরে যে পরাগ রেণু আছে, ধরো এখান থেকে আমি একটা পরাগ রেণুকে বের করে আনলাম, এখান থেকে একটা পরাগ রেণুকে আমি বের করে আনলাম। তাহলে পরাগ রেণুটা কেমন হবে? তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলা চিত্র আছে, তো অতগুলা চিত্র দরকার না, আমি জাস্ট চিত্রটা শর্ট করে দিচ্ছি। এই চিত্র এটাও তোমার পরীক্ষার মধ্যে দেওয়ার দরকার নাই, জাস্ট 2টা চিত্র আঁকলেই হবে। তো আমি হচ্ছে এই যে প্রাথমিকভাবে দিলাম, এই যে এরকম দিবা, দেখলে একটু কাটা কাটা দিবা, এই যে হয়ে গেছে। তো এর ভিতরে কি থাকে, আগে আমরা চিত্রটা আঁকি, পরে বিষয়টা দেখি। একটা ছোট নিউক্লিয়াস থাকে আর একটা অপেক্ষাকৃত একটু বড় নিউক্লিয়াস থাকে। তো এই হলো একটা চিত্র আমরা দিলাম। পরীক্ষায় এই চিত্রটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো, দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। পরবর্তীতে এইখান থেকে আরেকটা চিত্র আমরা আঁকবো। সেই চিত্রটা হচ্ছে এই যেরকম, এই যে সিম্পল। আর এখানে আমরা এই যে এখানে একটু একটা গাঢ় অংশ দিয়ে দিলাম। এটা আসলে মূল বিষয়, আসলে এটা না মূল বিষয়। এখানে 2টা কোষ থাকবো, এই যে একটা, এই যে একটা, এইভাবে একটা চিত্র আমরা দিব।
এটা দিতে পারি, এরপরে এটা, এরপরে এটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু ইন্ডিকেট করি। ইন্ডিকেট করব হচ্ছে, যেমন এটা হচ্ছে মূলত পরাগ রেণু। তো পরাগ রেণুটা দুইটা আবরণ থাকে। কয়টা আবরণ থাকে? দুইটা। একটা হচ্ছে এক্সাইন ইনটাইন বা বহিতক এবং অন্ততক। তাহলে আমরা বাংলাতেই লিখি, এই যে বহিতক, তারপর এটা হচ্ছে কি অন্ততক। অন্ততক। তো সেম ভাবে যেটা হলো বহিতক, তাহলে যেটা এখানে দিয়ে দিলাম, এটা হলো অন্ততক, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে ভিতরে নিউক্লিয়াস থাকে বা কোষ থাকে, এটাকে জেনারেটিভ সেল বা টিউব সেল বা নিউক্লিয়াস, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে বলতে পারো। এই যে এটা হচ্ছে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস। ঠিক আছে? আর এটা হচ্ছে, এটা জনন কাজে অংশগ্রহণ করে, তাই এটাকে জনন নিউক্লিয়াস বলা হয়। এটা নালী তৈরি করে, তাই এটাকে নালী নিউক্লিয়াস বলা হয়। কি তৈরি করে? নালী তৈরি করে, এই জন্য এটাকে নালী নিউক্লিয়াস বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এটা যে নালী তৈরি করে, মূলত এই যে নালীটা তৈরি হয়েছে, এই নালীটাই হচ্ছে এ তৈরি করছে, তার মানে এটা হচ্ছে নালী। এটা হচ্ছে কি? নালী। এটা হচ্ছে নালী। আচ্ছা, এরপরে এই যে জনন নিউক্লিয়াস আছে না, এই যে জনন নিউক্লিয়াস, এই জনন নিউক্লিয়াসটা এই পথ দিয়ে যায়। যাওয়ার সময় এর ভিতরে মাইটোসিস বিভাজন হয়। তো মাইটোসিস হলে কি হবে? একটা থেকে দুইটা হবে। এই যে একটা থেকে দুইটা হয়েছে, এই যে একটা থেকে দুইটা হয়েছে না, এই দুটাই হচ্ছে পুংজনন কোষ বা পুং গ্যামেট। এই দুইটা কোষই হচ্ছে কি? পুং গ্যামেট। পুং গ্যামেট। ব্রেকেট দিয়ে এন দিয়ে দিলাম। এই যে মোটামুটি চিত্র হয়ে গেছে। তো এখন আমরা কি লিখবো? এই যে চিত্র। চিত্র হচ্ছে কি? পুং গ্যামিটোফাইটের উৎপত্তি। পুং গ্যামিটোফাইটের উৎপত্তি। ব্যাস, চিত্র হয়ে গেছে। এখন বর্ণনা কি দিব সেটা পরের বিষয়, সেটা পরে আস্তে আস্তে আসে, কোনো সমস্যা নাই। বাট এই চিত্রটা তুমি বুঝছো কিনা, এটা হলো মূল কথা। তো চিত্রটা আমি একটু সংযোজন করলাম, একটু নতুন জিনিস। তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো আছে, জাস্ট আমি শর্ট করে দিলাম তোমাকে, একটু চিত্র আঁকলেই হবে। প্রথমে আমি একটা পুংস্তবক দেখালাম। তো এখানে তুমি দিতে পারো, এখানে এটা দিতে ইন্ডিকেট করে এটা দিতে পারো যে এটা পরাগধানী। পরাগধানী। ঠিক আছে? আর এখানে তুমি লিখে দিলে এটা হলো পরাগ রেণু। পরাগ রেণু। ব্যাস, আর কিছু লাগে না, হয়ে গেছে। হিউজ, আর কিছু লাগে না। তো এখন এটা একটু বোঝার চেষ্টা করো। চিত্র আঁকার শেষ, চিত্র ঝামেলা নাই, চিত্র আমি আঁকতে পারবো। তো এভাবে চিত্রটা আঁকলেই হবে। এখন একটু বুঝো যে এই পুং গ্যামেটটা আসলে কিভাবে তৈরি হয়। তো এটা হচ্ছে পুংস্তবক বা পুংকেশর, এটা হচ্ছে পরাগধানী। তো পরাগধানীর মধ্যে যে ফুটা ফুটা এগুলো পরাগ রেণু, কিন্তু পরাগ রেণু তার প্রথমেই তৈরি হয় না। পরাগ রেণু আস্তে আস্তে তৈরি হয়। প্রাথমিকভাবে এখানে কিছুই থাকে না, শুধু পরাগধানীটাই থাকে। তারপর আস্তে 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 পরাগ রেণুর সৃষ্টি হয়। এই যে পরাগ রেণুটা কিভাবে সৃষ্টি হয় এটা আমরা আগে বলি। ধরো এখানে এটা যেহেতু পরাগধানী উদ্ভিদের একটা অংশ, এর ভিতরে অনেক কোষ আছে, ওর ভিতরে কোষ আছে, অনেকগুলা কোষ আছে। তো তার মধ্যে যেমন ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ। এই কোষের মধ্যে কি হবে? তো এটা ধরো একটা 2n সংখ্যক ডিপ্লয়েড কোষ। এর ভিতরে কি হবে? মিওসিস বিভাজন হবে। কি বিভাজন? মিওসিস বিভাজন হবে। তো মিওসিস বিভাজন যদি হয়, একটা কোষ থেকে কয়টা কোষ হবে? একটা কোষ থেকে 4টা কোষ হবে। একটা কোষ থেকে 4টা কোষ হবে। এবং কোষের মধ্যে কি হবে? ক্রোমোজোম সংখ্যা এখন অর্ধেক হয়ে যাবে। তার মানে এগুলো হচ্ছে n সংখ্যক, n ক্রোমোজোম সংখ্যক হবে n। এখন এই যে কোষগুলা যে হয়েছে, এই কোষগুলার ভিতরে এখন কি হবে? এগুলোর মধ্যে পরিবর্তন হবে, এগুলোর মধ্যে মাইটোসিস বিভাজন হবে। তো মাইটোসিস বিভাজন যদি হয়, তখন এর মধ্যে আবার কি হবে? মাইটোসিস বিভাজন হবে। মাইটোসিস। তো মাইটোসিস হলে প্রত্যেকটার মধ্যে যে নিউক্লিয়াস কি একটা করে আছে, তখন 2টা করে নিউক্লিয়াস হয়ে যাবে। তাহলে এই কোষটার মধ্যে এই যে 2টা নিউক্লিয়াসের সৃষ্টি হবে।
আবার এই কোষটার মধ্যে সেমভাবে প্রত্যেকটার মধ্যেই দুইটা করে নিউক্লিয়াসের সৃষ্টি হবে। প্রত্যেকটার মধ্যে কি হবে? দুইটা করে নিউক্লিয়াসের সৃষ্টি হবে। দুইটা করে নিউক্লিয়াসের সৃষ্টি হবে। তো এই যে এই প্রত্যেকটা কোষে রূপান্তরিত হয়ে এক একটা পরাগরেণু হয়ে যাবে। এই যে এটা একটু পরিপূর্ণতা পেয়ে বড় হয়েই এই যে পরাগরেণুটা হবে, যে পরাগরেণুর ভিতরে এই যে একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস, এবং দুইটা নিউক্লিয়াসের ভিতরে একটা জনন কাজে অংশগ্রহণ করবে, একটা নালী তৈরি করবে। যেটা জনন কাজে অংশগ্রহণ করে এটা জনন নিউক্লিয়াস, যেটা নালী তৈরি করে এটা হলো নালী নিউক্লিয়াস। আর এটার মধ্যে একটু রূপান্তরিত হয়ে ঘটনাটা ঘটে। তাহলে হচ্ছে যে এই তাহলে কি একটা পুংকেশের মধ্যে কি শুধু একটা শুধু একটা কোষ থেকে কি 4টা পরাগরেণু হবে? বিষয়টা এরকম না। এরকম যে 2n বিশিষ্ট কোষ, এই পরাগধানীর মধ্যে অসংখ্য কোষ আছে। ওই অসংখ্য কোষের মধ্যে অনেক কোষের মধ্যে মিওসিস বিভাজন হবে, তার মানে একটা থেকে 4টা হবে। তাহলে এরকম যদি এখানে ধরো এটার ভিতরে যদি 100 কোষের মধ্যে যদি মিওসিস বিভাজন হয়, তাহলে 100 থেকে টোটাল 400, একটা থেকে 4টা করে, তাহলে 100 থেকে টোটাল 400টা পরাগরেণু সৃষ্টি এখানে হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? তো এই যে তার ভিতরে একটাকে দেখানো হয়েছে, এই যে এখানে একটা পরাগরেণু। তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি যে এই যে পুংকেশরের বা পুংস্তবকের যে পরাগধানী আছে, পুংস্তবকের কি আছে? পরাগধানী। এই পরাগধানীর মধ্যে তো আমরা আগে পড়ছি না, এই ক্লাসের প্রথম দিকে আমরা পড়ছি বা কোষ বিভাজনের মধ্যে পড়ছি যে কোষটার মধ্যে মিওসিস বিভাজন হয় ওই দেহকোষটাকে কি বলে? জনন মাতৃকোষ বলা হয়। তার মানে এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ। তাহলে যেখানে আমরা বলবো যে ফুলের পুংস্তবকের পরাগধানীর ভিতরে থাকা জনন মাতৃকোষের মধ্যে মিওসিস বিভাজনের মাধ্যমে একটি করে কোষ থেকে 4টি করে কোষের সৃষ্টি হয়, এবং এই 4টি কোষই হচ্ছে রূপান্তরিত হয়ে পরাগরেণুর সৃষ্টি করে। বা 4টি সংখ্যা বলার দরকার নাই, জাস্ট এভাবে আমরা বলবো যে পরাগধানীর পুংস্তবকের পরাগধানীর জনন মাতৃকোষে মিওসিস বিভাজনের মাধ্যমে পরাগরেণুর সৃষ্টি হয়। ঠিক আছে? তাহলে কথাটা আমি এভাবে বললে সুন্দর হয় যে পুংস্তবকের পরাগধানীর ভিতরের জনন মাতৃকোষের ভিতরে মিওসিস বিভাজনের মাধ্যমে কি হয়? মিওসিস বিভাজনের মাধ্যমে পরাগরেণুর সৃষ্টি হয়। প্রতিটি পরাগরেণুতে 2টি করে নিউক্লিয়াস থাকে। একটি নিউক্লিয়াস জনন কাজে অংশগ্রহণ করে, তাই এটাকে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ সেল বলা হয়। আর একটি নিউক্লিয়াস অপেক্ষাকৃত আকৃতিতে একটু বড় হয়, এটা নালী তৈরি করে, এটাকে নালী নিউক্লিয়াস বলা হয়। এবং এই অবস্থায় এটার পরাগায়ন হয়। পরাগায়ন যখন হবে, এই যে গর্ভমুণ্ড, এই যে পরাগায়ন যখন হবে, এই যে এখানে এসে পরাগরেণুটা আপতিত হলো, এই যে এখানে জনন নিউক্লিয়াস আছে, এই যে এখানে বড় নালী নিউক্লিয়াস আছে, এই অবস্থা যখন পরাগায়ন যখন হলো, তখন এই নালী নিউক্লিয়াস কি করবে? এই যে নালী তৈরি করবে, এই নালী দিয়ে এই যে জনন নিউক্লিয়াসটা এই ভিতর দিয়ে যাবে, এই যে নালী তৈরি হচ্ছে। তাহলে এই নালীটা কে তৈরি করছে? এই নালী নিউক্লিয়াস হচ্ছে এই নালী তৈরি করে। যেহেতু এই নিউক্লিয়াসটা নালী তৈরি করে, এই জন্যই এটাকে নালী নিউক্লিয়াস বলা হয়। আর এই পথ দিয়ে এই যে জনন নিউক্লিয়াস যাবে, এবং যাওয়ার পথে এর ভিতরে কি হবে? মাইটোসিস বিভাজন হবে। কি বিভাজন হবে? মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজন হলে একটা কোষ থেকে কয়টা কোষ হবে? 2টা কোষ। এই যে একটা জনন নিউক্লিয়াস থেকে যে তখন 2টা জনন নিউক্লিয়াসের সৃষ্টি করে, 2টা পরবর্তীতে জনন কোষের সৃষ্টি হয়। তাহলে কি বিভাজন হয়? মাইটোসিস বিভাজন। এই যে কয়টা পুংগেমেট হলো, এই যে জনন কোষের মধ্যে মাইটোসিসের মাধ্যমে যে 2টা কোষ হলো, এই 2টাই হচ্ছে পুংগেমেট। এই যে পুংগেমেট সৃষ্টি হয়েছে না, প্রক্রিয়াটা ক্লোজ, এখান পর্যন্তই শেষ। পুংগেমেট কিভাবে সৃষ্টি হয় এটা জাস্ট বলা, এই যে পদ্ধতির মাধ্যমে পুংগেমেট সৃষ্টি হলো। তাহলে দেখো বর্ণনাটা আমি কিভাবে লিখবো, জাস্ট একটু মনোযোগ দাও, তাইলে হচ্ছে তুমি এখন এটার বর্ণনাটা লিখতে পারবা। এটা একটা গ নাম্বারের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা গ নাম্বারের প্রশ্ন, যে পুংগেমেটোফাইটের উৎপত্তি কিভাবে হয় ব্যাখ্যা করো। তাহলে আমি তো উদ্দীপকে বলবো যে উদ্দীপকে হচ্ছে পুংগেমেটোফাইটের উৎপত্তির কথা বলা হয়েছে,
নিচে পুংগেমেটোফাইটের উৎপত্তির বর্ণনা দেওয়া হলো। তারপর আমি চিত্র আঁকবো, এইভাবে সেমভাবে চিত্র আঁকবো। চিত্রের মধ্যে আবার এটা আবার আঁকার দরকার নাই, এটা আবার আঁকার দরকার নাই, এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখছি। এই অংশটুকু আঁকার দরকার নাই। ওকে, এখন আমি বর্ণনা লিখব যে পুংস্তবকের পরাগধানীর ভিতরে, পুংস্তবকের পরাগধানীর ভিতরে থাকা জনন মাতৃকোষ, এদের মধ্যে মিওসিস বিভাজনের মাধ্যমে পরাগরেণুর সৃষ্টি হয়। প্রতিটি পরাগরেণু দুটি স্তর বিশিষ্ট হয়, বাইরের স্তরটাকে বহিস্তর বা বাইরের ত্বকটাকে বহিত্বক এবং ভিতরের ত্বকটাকে অন্তত্বক বলা হয়। এবং প্রতিটি পরাগরেণুর ভিতরে দুটি করে নিউক্লিয়াস অবস্থান করে। একটি নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট হয়, এটি জনন কাজে অংশগ্রহণ করে, তাই এটাকে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ সেল বলা হয়। অপরদিকে একটি নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় হয়, যেটা নালী তৈরি করে, এই নিউক্লিয়াসটাকে নালী নিউক্লিয়াস বলা হয়। এই অবস্থায় পরাগরেণুর পরাগায়ন সম্পন্ন হলে নালী নিউক্লিয়াস নালী তৈরি করে, আর সেই পথ দিয়ে জনন নিউক্লিয়াস গমন করে এবং জনন নিউক্লিয়াসের ভিতরে মাইটোসিস বিভাজন ঘটার মাধ্যমে একটি জনন নিউক্লিয়াস থেকে দুটি পুংগেমেটোফাইটের সৃষ্টি হয়। এভাবেই পুংগেমেটোফাইটের উৎপত্তি সম্পন্ন হয়। ক্লোজ। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এটা যদি না বোঝা আবার বলবো, লাস্টবারের মতো আবার বলি। পরীক্ষার মধ্যে আসছে পুংগেমেটোফাইটের উৎপত্তি বর্ণনা দাও। কিভাবে পুংগেমেটোফাইটের উৎপত্তি সম্পন্ন হয়, এরকম একটা গ নাম্বারের প্রশ্ন আসছে। তাহলে আমি লিখলাম নিচে পুংগেমেটোফাইটের উৎপত্তির পদ্ধতি বা প্রক্রিয়া বর্ণনা করা হলো। তারপর আমি এই চিত্র আঁকবো। চিত্র আঁকার পরে যে চিত্র পুংগেমেটোফাইটের উৎপত্তি, এটা লিখবো। তারপর আমি বর্ণনা দিব যে পুংস্তবকের পরাগধানীর ভিতরে থাকা জনন মাতৃকোষের মধ্যে মিওসিস বিভাজনের মাধ্যমে পরাগরেণুর সৃষ্টি হয় বা পরাগ কোষের সৃষ্টি হয়, সেটি রূপান্তরিত হয়ে পরাগরেণুতে পরিণত হয়। প্রতিটি পরাগরেণু দ্বিত্বক বিশিষ্ট হয়, বাইরের ত্বকটাকে বহিস্তর, ভিতরের ত্বকটাকে অন্তঃত্বক বলা হয়। এবং পরাগরেণুর ভিতরে দুটি করে নিউক্লিয়াস অবস্থান করে। একটি নিউক্লিয়াস জনন কাজে অংশগ্রহণ করে, অপেক্ষাকৃত আকৃতিতে ছোট হয়, এটাকে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ সেল বলা হয়। অপর আরেকটি নিউক্লিয়াস আকৃতিতে বড় হয়, সেটি নালী তৈরি করে, এই জন্য এটাকে নালী নিউক্লিয়াস বলা হয়। এর পরবর্তীতে এই পরাগরেণুর পরাগায়ন সম্পূর্ণ হলে নালী নিউক্লিয়াস নালী তৈরি করে, নালীর পথ দিয়ে জনন নিউক্লিয়াস অতিক্রম করে, গমন করে। এবং এ সময় এই জনন নিউক্লিয়াসের মধ্যে মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটি জনন নিউক্লিয়াস থেকে দুটি পুংগেমেটের সৃষ্টি হয় বা দুটি পুং জনন কোষের সৃষ্টি হয়। এভাবেই পুংগেমেটোফাইটের উৎপত্তি সম্পূর্ণ হয়। সিম্পল জিনিস, আশা করি পারবা ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ পারবো। তো এখন হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনের মধ্যে যাচ্ছি। তাহলে হচ্ছে এইটা হচ্ছে তো আমার দরকার নাই, সো এটা আমি মুছে দেই। হ্যাঁ, আচ্ছা থাক, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে স্ত্রী গ্যামিডোফাইটের উৎপত্তি। তাহলে পরবর্তী কোশ্চেন কি? পরবর্তী কোশ্চেন হচ্ছে স্ত্রী গ্যামিডোফাইটের উৎপত্তি। স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি। দেখো, একটু আগে আমরা যে পুংগেমেটোফাইটের উৎপত্তি পড়লাম, তাহলে পুংগেমেটোফাইট তৈরি হলো কোথায়? মূল পরাগরেণুটা কোথায় তৈরি হয়েছে? মূল পরাগরেণু তৈরি হয়েছে পুংস্তবকের পরাগধানীর মধ্যে, পুংস্তবকের পরাগধানীর মধ্যে। আর স্ত্রী গ্যামেট যেটা, স্ত্রী গ্যামেট কোথায় তৈরি হবে? স্ত্রী গ্যামেট তৈরি হবে হচ্ছে স্ত্রী গ্যামেট তৈরি হবে, যেমন আমরা আগে তাহলে স্ত্রী স্তবক দেখি। এই যেটা হচ্ছে কি স্ত্রী স্তবক, তাই না? তো স্ত্রী গ্যামেট তৈরি হবে এই যে গর্ভাশয়ের মধ্যে। স্ত্রী স্তবকের তিনটা অংশ। স্ত্রী স্তবকের এটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং হলো গর্ভাশয়। এই পুরো অংশটা হলো গর্ভাশয়। তো গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক, ওই ডিম্বকের মধ্যে ডিম্বাণু তৈরি হয়, ডিম্বাণু বা এই স্ত্রী গ্যামেট তৈরি হয়। তাহলে স্ত্রী গ্যামেটটা কোথায় তৈরি হবে? গর্ভাশয়ের মধ্যে।
গর্ভাশয়ের মধ্যে আবার কি আছে, ডিম্বক আছে, ওই ডিম্বকের মধ্যে তৈরি হবে। যেমন আমাদের যে পেট আছে, মানুষ মেয়েদের পেট আছে, তো পেটের মধ্যেই তো বাচ্চা আসলে হয় না, বাচ্চা পেট যে আছে পেটের মধ্যে অবশ্যই বাচ্চা হয়, পেটের ভিতরে আবার আরেকটা পেট আছে, ওটাকে বলা হয় জরায়ু, ওই জরায়ুর মধ্যে যা বাচ্চা হয়। তার মানে এই যে গর্ভাশয়ের মধ্যেই যে হবে তা না, গর্ভাশয়ের ভিতরে আবার আরেকটা আছে ডিম্বক, ওই ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরি হবে। এই ডিম্বকের ভিতরে এখানে একটা ভিতরে প্রবেশ করার একটা রন্ধ্রও আছে, দরজা আছে, হ্যাঁ, ডিম্বক রন্ধ্র বলা হয়। তো এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি কোনো একটা কোষের মধ্যে ঘটনাটা ঘটবে। তাহলে কি হবে, এই যে এটা হলো ডিম্বক, আর এই জায়গাটা হচ্ছে ডিম্বকে প্রবেশ করার যে রন্ধ্র, এটাকে বলা হয় হচ্ছে ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র, এই যে এটা হলো গর্ভাশয়, এটা অবশ্যই পুরা অংশটা হলো গর্ভাশয়, আর স্পেসিফিক এই যে অংশটা এটা হচ্ছে কি ডিম্বক, এটা হচ্ছে ডিম্বক। আর ডিম্বকের যে এই যে ছিদ্র যেটা দিয়ে হলো ভিতরে প্রবেশ করবে, এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। তাহলে এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি কোনো একটা জনন মাতৃকোষ, ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি কোনো একটা জনন মাতৃকোষ, এই যে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি কোনো একটা জনন মাতৃকোষ। তো পরাগরেণু কতগুলা তৈরি হয়েছিল, অনেকগুলা তৈরি হয়েছিল, তাই না? তবে তবে এই যে ডিম্বাণু একটাই তৈরি হবে, পরাগরেণু অনেকগুলা তৈরি হয়েছে, অনেকগুলা তৈরি হয়েছে, এই ডিম্বকের মধ্যে ডিম্বাণু একটাই তৈরি হবে, এটা মাথায় রাখবা। তাহলে এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, তাহলে গর্ভাশয় যে আছে, এই গর্ভাশয়ের মধ্যে ডিম্বাণু আছে, ডিম্বাণুর মধ্যে ডিম্বক রন্ধ্র আছে, এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি ডিম্বাণুর যে কোনো একটা জনন মাতৃকোষ, 2n বিশিষ্ট জনন মাতৃকোষ, এটার ভিতরে কি হবে, এটার ভিতরে হচ্ছে মিওসিস বিভাজন হবে, মিওসিস বিভাজন হবে। মিওসিস বিভাজন হলে একটা কোষ থেকে কয়টা কোষ হবে, একটা কোষ থেকে 4টা কোষের সৃষ্টি হবে। তবে এই 4টা কোষের মধ্যে 3টা কোষ নষ্ট হয়ে যায়, 3টা কোষ কি হয়, নষ্ট হয়, আর একটা সজীব কোষ থাকে, একটা কি থাকে, সজীব কোষ থাকে। তাহলে মিওসিস বিভাজন যেহেতু হয়েছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তাহলে এই ক্রোমোজোম সংখ্যা কি n বিশিষ্ট ক্রোমোজোম সংখ্যা। এই যে সজীব কোষটা আছে, এই সজীব কোষটার এখন পূর্ণতা প্রাপ্তি হবে, পূর্ণতা প্রাপ্তি হয়ে এই যে একটা সজীব কোষ হইল। এখন এই কোষটার মধ্যে কি বিভাজন হবে, মাইটোসিস, এটাকে মাইটোটিক বলা হয়। তো মাইটোটিক আর মাইটোসিসের মধ্যে পার্থক্য কি, যখন এই যে একটা কোষ আছে, কোষের ভিতরে এই যে একটা নিউক্লিয়াস আছে, তো প্রাথমিকভাবে বিভাজন হবে, বিভাজন হয় শুধু এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়, 2টা নিউক্লিয়াস হবে, পুরা কোষ বিভাজিত হয় নাই, শুধু নিউক্লিয়াস বিভাজিত হয়েছে, এটা হচ্ছে মাইটোটিক। আর যখন হচ্ছে পুরা কোষটাই ভাগ হবে, পুরা কোষের সাইটোপ্লাজমগুলোও ভাগ হয়ে 2টা কোষ যখন সেপারেট হয়ে যাবে, সেটা হলো মাইটোসিস। যখন শুধু নিউক্লিয়াসটা বিভাজিত হবে অতটুকুর নাম হচ্ছে মাইটোটিক, আর যখন পুরা কোষটা বিভাজিত হবে সেটা হচ্ছে মাইটোসিস। সো এখানে মাইটোটিক হবে। আর একটা কথা বলি, মাইটোটিক আর মাইটোসিস এখানে ডাজেন্ট ম্যাটার, এটা ম্যাটার করবে না। তো মাইটোসিস বললে যে ভুল দিবে, মাইটোটিক বললে যে সঠিক, মাইটোসিস যে ভুল, এটা আসলে এখানে মূল বিষয় না। কারণ হচ্ছে যে তুমি যদি ইন্টারমিডিয়েটের বই দেখো, আবুল হাসানের বই, গাজী আজমল স্যারের বই, ওগুলা সব বইয়ের মধ্যে মাইটোসিসই লেখা আছে। এইটা এখানে মূল ইস্যু না, বড় কোনো ইস্যু না, সিম্পল জিনিস, সিলি। আচ্ছা, তাহলে মাইটোটিক হলে একটা কোষ থেকে কয়টা হবে, একটা কোষ থেকে কয়টা হবে, এই যে একটা নিউক্লিয়াস থেকে এই যে 2টা নিউক্লিয়াস হবে, এই যে একটা থেকে 2টা হলো, এটার ভিতরে আবার মাইটোটিক হবে, আবার মাইটোটিক হবে, মাইটোটিক হলে এটা আমার দরকার না, এটা মুছাই দিলাম। মাইটোটিক হলে কি হবে, এখন একটা থেকে 2টা হয়েছে, পরবর্তীতে এখন এখান থেকে এখানে 2টা তৈরি হবে,
এখানে দুইটা হবে, এই যে একটা থেকে দুইটা হয়, দুই মেরুতে গেছে। এখন এটার মধ্যে আবার মাইটোটিক গেলে এখানে দুইটা হবে, এখানে দুইটা হবে। এখন হচ্ছে যে এটার মধ্যে আবার কি হবে, আবার মাইটোটিক হবে। তো এই ক্ষেত্রে এখানে দুইটা থেকে এখানে হবে চারটা, এটা হবে চারটা, এখানে হবে চারটা, এখানে হবে চারটা। তাহলে মাইটোটিক কয়বার হলো, 3 বার হলো। মাইটোটিক কয়বার হলো, 3 বার। আচ্ছা, এখন কি হবে, এই যে এটা যে আছে এটার মধ্যে এখন পরিবর্তন হবে, এটা আমাদের মূল জিনিস, এটাই হচ্ছে আমরা এখানে দেখাবো। তো এটা হচ্ছে আমরা একটু এই দিকে দেখাই, এখানে দেখাই, চিত্র আঁকতে সুবিধা হবে বর্ণনা দিতে। তাহলে এখানে টোটাল 4টা কোষ আছে, এখানে নিচে 4টা কোষ আছে। 4টার ভিতরে এখানে 4টা থেকে 3টা এখানে থাকবে, একটা মাঝখানে চলে আসবে, এখান থেকে আরেকটা মাঝখানে চলে যাবে, 2টা কোষ এখানে একত্রিত হবে। তাহলে এখানে থাকলো 3টা কোষ, এই যে 3টা কোষ এখানে থাকলো। আচ্ছা, আর হচ্ছে এই যে নিচের যে 3টা থাকবে, নিচে হোক আর উপরে হোক, যে পাশে হোক, ডিম্বক রন্ধ্র যে পাশে থাকবে সে পাশে, ঠিক আছে? ওই যে ডিম্বক রন্ধ্র যে পাশে থাকবে, ডিম্বাণু সে পাশে হবে। তাহলে ধরলাম ডিম্বক রন্ধ্র নিচে ছিল, তাহলে এখানে এই যে মাঝখান দিয়ে এই যে ডিম্বাণু হইলো, এটা একটু আকৃতিতে বড় থাকবে, মাঝখানে থাকবে এবং আকৃতিতে বড়, আর বাকিগুলো আকৃতিতে একটু ছোট থাকবে। এই যে তাইলে হচ্ছে যে এটা হচ্ছে এই যে মূল ডিম্বাণুটা হচ্ছে এটা হচ্ছে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট এন। এটাই আমরা পড়তেছি যে স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে তৈরি হয়, এই যে এটার উৎপত্তি আমরা পড়তেছি। আর দুই পাশে দুইটা হচ্ছে সহকারী কোষ। আচ্ছা, এই যে দুইটা নিউক্লিয়াস এখানে একত্রিত হয়েছে, এটা হলো সেকেন্ডারি নিউক্লিয়াস। এটাকে কি বলে, সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এই যে ডিম্বাণু আর সহকারী কোষ যে পাশে, এর উল্টা পাশে ডিম্বাণু যে পাশে, এর উল্টা পাশে যে 3টা কোষ আছে, এদেরকে কি বলা হয়, এই 3টা হচ্ছে প্রতিপাদক কোষ। ওকে, আমার স্ত্রী চিত্র কমপ্লিট হয়ে গেছে, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তাহলে আমি নিচে যেহেতু জায়গা নেই, আমি এখানে লিখতেছি যে চিত্র স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, চিত্র স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপ। তাহলে মোটামুটি দেখো এখন চিত্র কমপ্লিট হয়েছে, এখন আমি বর্ণনা দিব। আমি কি দিব, বর্ণনা দিব। তাহলে এখানে ওই চিত্র তো মুছে ফেলছি, এখানে জাস্ট আরেকটু দেখাই। এই যে স্ত্রী গ্যামেটো যে ছিল, স্ত্রীস্তবক, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে আছে ডিম্বক, ডিম্বকের ভিতরে এই যে ডিম্বক রন্ধ্র যে আছে, এটা হলো ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্রের কাছাকাছি কোনো একটা কোষ, ঠিক আছে? তাইলে হচ্ছে যে আমরা কি বলবো, এই যে ডিম্বক রন্ধ্র, গর্ভাশয়ের ভিতরে, স্ত্রীস্তবকের গর্ভাশয়ের ভিতরে ডিম্বক আছে। ডিম্বকের মধ্যে, বা আমরা যদি আরো শর্ট করে বলি যে ডিম্বকের ভিতর গর্ভাশয়ের মধ্যে যে ডিম্বক আছে, ডিম্বক রন্ধ্রের কাছাকাছি কোনো একটা কোষ। এই কোষের ভিতরে মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি কোষের সৃষ্টি হয়, 4টি এন বিশিষ্ট হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয়। এই 4টি কোষের মধ্যে 3টি কোষ নষ্ট হয়ে যায়, একটা সজীব কোষ থাকে। এই সজীব কোষটা পূর্ণতা প্রাপ্ত হয়ে এটার ভিতরে পর্যায়ক্রমে 3 বার মাইটোসিস বিভাজন ঘটে, বা মাইটোটিক বিভাজনের মাধ্যমে 2 পাশে 4টি করে নিউক্লিয়াসের সৃষ্টি করে। 4টি নিউক্লিয়াসের ভিতর থেকে 2টি নিউক্লিয়াস মাঝখানে কেন্দ্রের দিকে এসে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে, এবং ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টি কোষ থাকে, এর ভিতরে মাঝখানের কোষটি আকৃতিতে বড় হয় এবং হচ্ছে ডিম্বাণু তৈরি করে, এবং 2 পাশে 2টি সহকারী নিউক্লিয়াস থাকে। এই ডিম্বাণু এবং এই সহকারী নিউক্লিয়াসকে একত্রে গর্ভযন্ত্র বলা হয়। সেটা হচ্ছে যে এই যে গর্ভযন্ত্রটা আসলে কি, গর্ভযন্ত্র হচ্ছে এই যে ডিম্বাণু আর সহকারী কোষ, এই দুইটাকে একত্রে, এই 2টা সহকারী কোষ, ডিম্বাণু, এই 3টা কোষকে একত্রে কি বলা হয়, গর্ভযন্ত্র বলা হয়। এবং গর্ভযন্ত্র যে পাশে থাকবে, তার অপর পাশে, বিপরীত পাশে যে 3টা কোষ, এটাকে প্রতিপাদ কোষ বলা হয়, ঠিক আছে? এই যে আমরা ডিম্বাণু তৈরি হয়েছে, ডিম্বাণু পাইছি না, ডিম্বাণু পাইছি,
তার মানে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি কমপ্লিট হয়েছে, কমপ্লিট। তো পরীক্ষার মধ্যে আমি কীভাবে লিখবো, টোটাল তো বুঝছি, আবার জিনিসটা দেখো। এই যে গর্ভ, এখানে ডিম্বাণু আছে, এখানে ডিম্বক আছে, ডিম্বকের ভিতরে যে ডিম্বক রন্ধ্র আছে, ওই ডিম্বক রন্ধ্রের আশেপাশে কোনো একটা কোষ, এই কোষটার মধ্যে মিওসিস বিভাজনে 4টা হয়েছে, 3টা মরে গেছে, একটা সজীব কোষ আছে। এই সজীব কোষটার মধ্যে 3বার পর্যায়ক্রমিকভাবে 3বার মাইটোটিক বিভাজন হবে, হলে 4টা, 2টা 2 পাশে 2 মেরুতে মোট হলো 4টা করে 8টা কোষের সৃষ্টি হবে, নিউক্লিয়াসের সৃষ্টি হবে। এগুলোর ভিতরে হচ্ছে 2টা মাঝখানে চলে আসে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করবে। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াসের মধ্যে 2টা নিউক্লিয়াস আসছে, তার মানে এন আর এন মিলে কি হয়েছে, 2n হয়েছে। সেকেন্ডারি নিউক্লিয়াস হলো 2n বিশিষ্ট। এরপর হচ্ছে ডিম্বক রন্ধ্র যে দিকে থাকবে, এই দিকে ডিম্বাণুর সৃষ্টি হবে। ডিম্বাণুটা অন্যান্য কোষের তুলনায় আকৃতিতে বড় হবে। ডিম্বাণু 2 পাশে 2টা কোষ, সহকারী কোষ। এই সহকারী কোষ আর ডিম্বাণুকে একসাথে গর্ভযন্ত্র বলা হয়। গর্ভযন্ত্রের অপর পাশে যে 3টা কোষ আছে, এগুলাকে প্রতিবাদ কোষ বলা হয়। এই যে আমরা ডিম্বাণু পাইছি না, অতএব স্ত্রী গ্যামেটোফাইট, এই যে ডিম্বাণু হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটে সম্পূর্ণ হয়েছে। জাস্ট পর্যায়ক্রমিকভাবে এই যে সিরিয়াল বেস করে এই ডিম্বাণু পর্যন্ত আসা, এটাই হচ্ছে প্রশ্ন। এটি আমার প্রশ্নের মধ্যে আসছে, এটি গ নাম্বারে আসবে, গ নাম্বারে আসবে। খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপগুলো দেখাও। চিত্র চাক বা না চাক, চিত্র দিতে হবে। এই যে আগের যে প্রশ্ন বললাম, চিত্র চাক বা না চাক, চিত্র দিতে হবে। সেমভাবে এটার মধ্যেও চিত্র চাইলেও চিত্র দিব, চিত্র না চাইলেও চিত্র দিব। তাহলে এটা আমি পরীক্ষার মধ্যে কিভাবে লিখবো, এখন আসো। তাহলে আমি প্রথমে লিখবো যে উদ্দীপকের এটি হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। নিচে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপগুলো বর্ণনা দেওয়া হলো, চিত্র সহ বর্ণনা দেওয়া হলো। এখন তো এরপর তুমি চিত্র আঁকবা, এভাবে চিত্র আঁকবা। এটা এক সিরিয়ালেও আঁকতে পারো, বা যদি একটা পৃষ্ঠার মধ্যে মনে করো যে বেশি বড় হয়েছে, আটে নাই, দেন 2টা এই যেভাবে তীর চিহ্ন দিয়ে নিচে 2টা লাইনে চিত্র আঁকলা, কোনো সমস্যা নাই। চেষ্টা করবে এক সিরিয়াল আঁকার জন্য, ঠিক আছে? সিম্পল, এগুলো তার বড় কোনো কিছু না, ছোট ছোট। তো হচ্ছে এরপরে আমরা চিত্র স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি লিখবো, এরপর বর্ণনা দিব। যে স্ত্রী স্তবকের বা স্ত্রী কেশরের গর্ভাশয়ের ভিতরে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি কোনো একটা কোষ, কোনো একটা জনন মাতৃকোষ মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি কোষের সৃষ্টি হয়। 3টি কোষ নষ্ট হয়ে যায় আর একটা সজীব কোষ থাকে। এই সজীব কোষটার ভিতরে পর্যায়ক্রমিকভাবে 3বার মাইটোটিক বিভাজনের মাধ্যমে 2 মেরুতে 4টি করে মোট 8টি নিউক্লিয়াসের সৃষ্টি করে। 2টি নিউক্লিয়াস মাঝখানে এসে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে, হ্যাঁ। এবং হচ্ছে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যে 3টা নিউক্লিয়াস থাকে, তার ভিতর থেকে মাঝখানের নিউক্লিয়াসটা আকৃতিতে বড় হয়ে ডিম্বাণু গঠন করে। 2 পাশে 2টা সহকারী নিউক্লিয়াস থাকে। এই সহকারী কোষ এবং হচ্ছে ডিম্বাণু, এই 3টা কোষকে একত্রে গর্ভযন্ত্র বলা হয়। গর্ভযন্ত্রের অপর পাশে 3টি কোষ থাকে, এগুলাকে প্রতিবাদ কোষ বলা হয়। এভাবেই স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পূর্ণ হয়। এই যে কথাটা বলে দিলাম, শেষ হলো। তাহলে এখানে তুমি বর্ণনা কিভাবে লিখছো, খাজা গুছা লিখছো কিনা, এইটার চেয়ে এই চিত্রটা যখন এভাবে তুমি দিবা, এই চিত্রটা যখন সুন্দরভাবে তুমি উপস্থাপন করছো, তখনই তোমার এখানে 3 মার্ক, 3-এ 3 কনফার্ম হয়ে গেছে। চিত্র যদি থাকে 3-এ 3 পাবা, চিত্র না থাকলে 3-এ 3 পাবা না, 2 পাবা। সো জেনে শুনে মার্ক কাটার কোনো দরকার নাই। অবশ্যই এই চিত্র পরীক্ষার মধ্যে এই প্রশ্ন আসলে চিত্র দিতে হবে। তো বর্ণনাটা শেষবারের মতো বলি। নিচে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি ধাপগুলো বর্ণনা করা হলো, বা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির বর্ণনা দেওয়া হলো, ঠিক আছে? এখন হচ্ছে আমি চিত্র আঁকবো, চিত্র আঁকার পরে বর্ণনা দিব। যে স্ত্রী স্তবকের গর্ভাশয়ের ভিতরে ডিম্বক রন্ধ্রের পাশাপাশি কোনো একটি জনন মাতৃকোষ, ডিম্বক রন্ধ্রের কাছের কোনো একটি জনন মাতৃকোষের ভিতরে মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি কোষের সৃষ্টি হয়। 3টি কোষ নষ্ট হয়ে একটি সজীব কোষ থাকে। এই সজীব কোষটির ভিতরে পর্যায়ক্রমিকভাবে 3বার মাইটোটিক বিভাজন হওয়ার মাধ্যমে 4টি করে মোট 8টি কোষের সৃষ্টি হয়। 2টি কোষ মাঝখানে কেন্দ্রের দিকে এসে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে। ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে 3টি কোষ থাকে, এটাকে প্রতিবাদ কোষ বলা হয়। এবং ডিম্বক রন্ধ্রের কাছে যে 3টা কোষ থাকে, এই 3টা কোষের মধ্যে মাঝখানের কোষটি আকৃতিতে বড় হয়ে ডিম্বাণুর সৃষ্টি করে। 2 পাশে 2টা সহকারী নিউক্লিয়াস, সহকারী কোষ থাকে। এই ডিম্বাণু এবং সহকারী কোষকে একত্রে গর্ভযন্ত্র বলা হয়। এভাবেই স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পূর্ণ হয়। হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3-এ 3 পাবো, 3-এ 3 পাবো, 3-এ 3 পাবো ইনশাআল্লাহ। সো এখান থেকে আর কোনো ধরনের কোশ্চেন থাকার সুযোগ নাই।
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে পরবর্তী কোশ্চেনের মধ্যে যাব, পরবর্তী টপিকের মধ্যে যাব। তো আমাদের যে পরবর্তী টপিক, সেই পরবর্তী টপিকটা হচ্ছে নিষেক। তাহলে পরবর্তী টপিক হচ্ছে কি? নিষেক। আচ্ছা, তো এখন আসো যে নিষেক কাকে বলে, নিষেক জিনিসটা কি? নিষেক জিনিসটা হচ্ছে এই যে দেখো, এখানে আমরা পুংগ্যামেটের উৎপত্তি পড়ছি, এখানে আমরা স্ত্রী গ্যামেটের উৎপত্তিও পড়ছি। এখন এই পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট এখন মিশ্রিত হবে, একত্রিত হবে, এটা হচ্ছে নিষেক। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলা হয়। তাহলে নিষেকের সংজ্ঞা, নিষেক কাকে বলে? নিষেক কাকে বলে? তো নিষেক কাকে বলে? পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে। নিষেক কাকে বলে? পুংগ্যামেট, গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন, স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে, নিষেক বলে। তো এখন হচ্ছে যে এই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে যে নিষেক বলে, তো এটা কিভাবে হয়, বিষয়টা কিভাবে হয় এটা আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি। যেমন ধরো এই যে একটু আগে আমরা পড়লাম, এই যে ডিম্বগ্রন্থের কাছাকাছি এখানে ডিম্বাণু থাকবে, এই যে এখানে একটা সহকারী কোষ, এখানেও সহকারী কোষ, এই পাশে 3টা প্রতিবাদ কোষ, মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস। এই যে ডিম্বাণু রেডি হয়ে বসে আছে। তো এই অবস্থার মধ্যে এই বিষয়টা হলো এই যেরকম, বিষয়টা হচ্ছে এই যেরকম, এই যে দেখো, এই যেখানে যে ডিম্বাণু তৈরি হয়েছে, মূল ঘটনাটা হচ্ছে এই যেখানে, এই যেখানে ডিম্বাণু তৈরি হয়েছে, এই যে এই ঘটনা, এই টোটাল এখানে। আর এই দিক থেকে হচ্ছে পরাগরেণু আসছে, এই যে পরাগরেণু আসছে, পরাগরেণুর ভিতরে এই যে নালী কোষ আছে, আর এখানে জনন নিউক্লিয়াস আছে। এই নালী কোষ এই যে নালী তৈরি করবে, এই পথ দিয়ে যে নালী তৈরি হচ্ছে, এই নালী দিয়ে এই যেখান পর্যন্ত আসতেছে, এই পথ ধরে 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 ওই যে জনন নিউক্লিয়াসও আসতেছে, জনন নিউক্লিয়াসে আসবে, জাস্ট এটা। তার মানে এখানে এই প্রক্রিয়াটাও হচ্ছে, আবার ওই পাশে ওই প্রক্রিয়াটাও হচ্ছে, এখন দুটো একত্রিত হবে। মানে পাত্র পাত্রীর বিয়ে হবে, বিয়ের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে যে আগামী ধরো শুক্রবারে বিয়ে। এখানে পাত্রর বাড়িতেও প্রস্তুতি চলবে, পাত্রীর বাড়িতেও প্রস্তুতি চলবে। ঠিক বিয়ের দিনক্ষণ যে 4টার সময় বিয়ে হবে, দেখবা একেবারে উপযুক্ত টাইমের মধ্যে পাত্র এসে হাজির, পাত্রীকেও সাজায় টাজায় রেডি করা হাজির। দুইটাই সেম, দুইটা প্রক্রিয়া আলাদা আলাদাভাবে চলতেছে। তা আমরা আলাদা আলাদা পড়ছি, এখন একত্রিত হবে আসবে। তাহলে যে পাত্রী রেডি, আর এই যে পাত্র সাহেব আসতেছে, এই যে ডিম্বগ্রন্থের কাছে যে পাত্র সাহেব আসলো, তো পাত্র সাহেব যে আসলো, এই যে পাত্র সাহেবের এখানে নালী কোষটা আছে, এটা দেখানোর দরকার নাই, এটা এখানে মূল বিষয় না, নালী কোষটা এখানে দেখানো মূল বিষয় না, সো এটা আমরা দেখাচ্ছি না। এখানে নালী কোষটা দেখানো কি না, মূল বিষয় না। তো মূল বিষয় হচ্ছে কি? মূল বিষয় হলো এই যে এখানে যে এই যে 2টা পুংজনন কোষ হয়, এই যে একটা পুংজনন কোষ, এই যে একটা পুংজনন কোষ, এই যে একটা পুংগ্যামেট, এই একটা পুংগ্যামেট, এই হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। তো নিষেকটা কি হবে? তো এখন এই নালীর পথ দিয়ে জনন নিউক্লিয়াস আস্তে এই যে এসে হাজির। আবার এখানে এটাও যে তৈরি হচ্ছে, বিভাজন হতে হতে এই যে ডিম্বাণু হাজির, রেডি, দুইটাই রেডি। এখন এই যে একটা পুংগ্যামেট এই ডিম্বাণুর সাথে যায় মিশ্রিত হবে, ঠিক আছে? আবার এই আর একটা পুংগ্যামেট এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যায় যুক্ত হবে। তাহলে দেখো এখানে 2টা পুংগ্যামেটের নিষেক হইল, দুইটা একত্রিত হইল, কয়টা? 2টা। একটু ভালো করে দেই।
আগে থেকে দুইটা নিউক্লিয়াস ছিল, সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, একটা সেকেন্ডারি নিউক্লিয়াস মধ্যে দুইটা নিউক্লিয়াস একত্রিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াস হয়েছে। তো এখানে একটা পুংগেমেট যা ডিম্বাণুর সাথে মিশ্রিত হবে, আর একটা যায় এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। তার মানে এখানে টোটাল তিনটা কোষ একত্রিত হবে। কয়টা কোষ হবে একসাথে? তিনটা একসাথে। এখানে এই যে তিনটা কোষ একত্রিত হবে, এখানে যে তিনটা, তার মানে এই যে প্রক্রিয়াটা হচ্ছে নিষেক, যেখানে কি হলো পুংগেমেট ডিম্বাণুর সাথে একত্রিত হলো এবং আরেকটা পুংগেমেট যা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একত্রিত হলো, এটাই হচ্ছে নিষেক। এই যে পুংগেমেট এবং স্ত্রী গ্যামেটের মিলন, যদিও এটা স্ত্রী গ্যামেট না, বাট স্ত্রী শরীরেরই তো অংশ, স্ত্রী স্তবকেরই অংশ, তার মানে এখানে দুইটা মিলন হলো, দুইটা নিষেক হলো। কয়টা নিষেক হয়েছে? দুইটা নিষেক। এখানে একটা নিষেক হয়েছে, এখানে একটা নিষেক হয়েছে। এই জন্য সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে সবসময় দ্বিনিষেক সম্পূর্ণ হয়, দুইটা নিষেক একসাথে হয়, এখানে একটা এখানে একটা। তো কোন নিষেক দিয়ে কী তৈরি হয় সেটা পরের বিষয়, বাট নিষেক কয়টা হয়? দুইটা, এটা হলো নিষেক। তাহলে নিষেক কাকে বলে? পুংগেমেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলা হয়। এই যেটা হলো নিষেক পদ্ধতি, এভাবেই মূলত নিষেকটা হয়। আচ্ছা, এখন আমরা যে এখন মূল একটা গ নাম্বারের প্রশ্ন পড়ব, একটা গ নাম্বার প্রশ্ন পড়ব। সেই প্রশ্নটা হচ্ছে কি, ওই যে নতুন স্পোরোফাইট গঠন, নতুন স্পোরোফাইট গঠন, এটা আমরা পড়ব। তো এখন নতুন স্পোরোফাইট যে গঠন, এটা যদি আমরা পড়ি, এখানে জাস্ট এটা আমরা একটু সিম্পলভাবে এটাকে উপস্থাপন করতে পারি। এটা একটু কঠিন করে লিখছে। সহজ করে যদি স্পোরোফাইট আমরা বাদ দিয়ে আমরা লিখতে পারি যে নতুন উদ্ভিদ গঠন, নতুন উদ্ভিদ গঠন, বা নতুন উদ্ভিদ কিভাবে সৃষ্টি হয় সেই প্রক্রিয়া, উদ্ভিদ কিভাবে সৃষ্টি হয়, একটা উদ্ভিদ কিভাবে হয়, বীজ থেকে একটা উদ্ভিদ কেমনে হয়, এরকম এটা হলো প্রশ্ন। তাইলে দেখো আমরা এই যে পরবর্তী স্টেপে যাচ্ছি। তো এখানে তো কীভাবে নিষেক হয় সেটা দেখলাম। এখন ধরো এই যে নিষেকটা হইলো, তো এখানে তিনটা কোষ একত্রিত হয়ে একটা কোষ হইল, 3N বিশিষ্ট একটা কোষ হইল। কয় N বিশিষ্ট? 3N বিশিষ্ট একটা কোষ হইল। এই কোষটা এখন কি হবে? এটার মধ্যে পর্যায়ক্রমিকভাবে মাইটোসিস বিভাজন হবে। মাইটোসিস বিভাজন হওয়ার পরে এখান থেকে শস্য তৈরি হবে। কি তৈরি হবে? শস্য। এবং এই যে এখানে যে একটা পুংগেমেট আর ডিম্বাণু একত্রিত হইলো, হয় এখান থেকে এটা মিশ্রিত হয়ে একটা কোষের সৃষ্টি হবে। এই যে একটা কোষের সৃষ্টি হবে, এটা হলো জাইগোট। এটার নাম কি? এটার নাম হলো জাইগোট। এটার নাম কি? এটার নাম হচ্ছে কি? জাইগোট। এখন এই যে জাইগোট, তাহলে এন, এই যে এন ডিম্বাণু হচ্ছে এন, আর পুংগেমেট শুক্রাণু এটা হচ্ছে এন, দুই এন মিলে এখন কি হলো? 2N হলো। এখান থেকে কি তৈরি হবে? ভ্রূণ তৈরি হবে। মূলত বীজের যে ভ্রূণ, মূল যে জীবনটা যেখানে থাকে, এটাই হচ্ছে এই ভ্রূণের ভিতরে জীবনটা থাকে। ঠিক আছে, মূল বীজ হলো এটা। তো এখন এটা আমরা একটু দেখি, একটা বীজ যদি আমরা চিন্তা করি, একটা বীজের মধ্যে একটা জায়গাতে গিয়ে, যেমন ধরো এটা একটা বীজ, এটা একটা বীজ, এই বীজের মধ্যে এই যে একটা জায়গা ভিতরের দিকে বা একটু সাইডের দিকে একটা সফট অংশ থাকে। এই সফট অংশটার নামই হচ্ছে ভ্রূণ। এই সফট অংশটা হচ্ছে কি? ভ্রূণ। যেখান থেকে গাছ বের হবে, যেখান থেকে গাছ বের হবে, মূল বের হবে, ওইটা হচ্ছে ভ্রূণ। আর বাকি যে অংশটা, তাহলে যে অংশটা থেকে গাছ বের হবে, গাছের কাণ্ড যেখানে, যে বীজের যে অংশটা থেকে বের হবে, এটার নাম হলো ভ্রূণ। আর বীজের আর বাকি যে অংশটা, এটা হলো শস্য। এটা হলো শস্য। তো শস্যের কাজ কি? ভ্রূণের কাজ কি? ভ্রূণই হচ্ছে মূল জীবন। ভ্রূণই হচ্ছে কি? মূল জীবন। জীবনটা ওইখানেই থাকে, এটা বেঁচে থাকে। এই যে শস্য থেকে বিভিন্ন উপাদান, পদার্থ, প্রয়োজনীয় খাদ্য, এগুলা গ্রহণ করে এই ভ্রূণটা মূলত বেঁচে থাকে। এভারেজ শস্য আর ভ্রূণ মিলেই হচ্ছে নতুন একটা বীজ। তার মানে যে একটা বীজ যে হবে, বীজ কি? শস্য প্লাস হচ্ছে ভ্রূণ মিলেই হচ্ছে বীজ।
এই শস্য হলো খাদ্য, যে খাদ্যটা খেয়ে ভ্রূণটা বেঁচে থাকবে। ঠিক আছে, তাইলে হচ্ছে যে আমরা এখানে একটু দেখি। তাহলে এই যে বীজের যে শস্য থাকে, মূল অংশ যেটা শস্য, চারপাশ দিয়ে থাকে আর কি, ভ্রূণটা ভিতরের দিকে থাকে। তাহলে এই যে ট্রিপ্লয়েড কোষ যে তৈরি হয়েছে, 3N বিশিষ্ট কোষ, এটা দিয়ে এটার মধ্যে মাইটোসিস বিভাজনের মাধ্যমে শস্য তৈরি হবে। আর এই যে এখানে যে জাইগোট তৈরি হলো 2N বিশিষ্ট কোষ, এটা থেকে ভ্রূণ তৈরি হবে। তো এটা এখন কীভাবে হয় এখানে জাস্ট আরেকটু দেখি। এখানে হচ্ছে যে এই যে 2N বিশিষ্ট জাইগোট কোষ যেটা আছে, এটার মধ্যে মাইটোসিস বিভাজন হবে। এটা মাইটোসিস, এখানে ডিম্বক রন্ধ্র আছে, এটা হলো কেন্দ্র, অনুপ্রস্থ বরাবর হবে। এই যে একটা থেকে দুইটা কোষ হইল, একটা মাইটোসিস হলে একটা থেকে দুইটা হয়। দুইটা হলে ডিম্বক রন্ধ্রের দিকে যেটা আছে, তো দুইটা কোষ হইলো, এই যে দুইটা কোষ হইলো। তো দুইটা কোষ হইলে এই দুইটা কোষের দুইটা নাম আছে, যেটা হলো এদিকে কিন্তু ডিম্বক রন্ধ্র, এদিকে কি দরজা, এই দিক থেকেই মূলত এই যে এটা হলো ডিম্বক রন্ধ্র, যে দিক থেকে পুংগেমাটা ভিতরে ঢুকছে, এটা হলো ডিম্বক রন্ধ্র, ভিতরে ঢুকছে। তো এটা হলো ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্রের দিকের যে কোষ, এটাকে বলা হচ্ছে ভিত্তি কোষ, এটাকে বলা হয় ভিত্তি কোষ বা বেসেল সেল। আর উপরের দিকের যে কোষটা, এটা হলো কেন্দ্রের দিকে, এটাকে বলা হয় অ্যাপিক্যাল কোষ, ঠিক আছে। তো এই ভিত্তি কোষ থেকে, অ্যাপিক্যাল কোষ থেকে, এই কোষ থেকে ভ্রূণ তৈরি হবে, এটা থেকে ভ্রূণ তৈরি হবে, আর এটা থেকে ভ্রূণের ধারক তৈরি হবে। ভ্রূণের ধারক কি, ওই ভ্রূণের চারপাশ দিয়ে একটা আবরণ তৈরি করে রাখবে। তার মানে এটা দিয়ে মূল ভ্রূণ তৈরি হবে, আর এটা চারপাশ দিয়ে ভ্রূণের চারপাশ দিয়ে একটা শক্ত আবরণ তৈরি করে ভ্রূণটাকে সুরক্ষা দেবে। তো এই যে তাইলে হচ্ছে টোটাল এই যে 3N, এটার মধ্যে মাইটোসিসের মাধ্যমে শস্য তৈরি হবে, অ্যাপিক্যাল কোষ থেকে ভ্রূণ তৈরি হবে, আর এটা দিয়ে ভ্রূণের ধারক তৈরি হবে। তাহলে শস্য আর ভ্রূণ মিলেই হচ্ছে পূর্ণাঙ্গ একটা বীজ। তার মানে এই যেটা পূর্ণ একটা বীজ হবে, এই বীজ থেকে আবার নতুন আর একটা উদ্ভিদ হবে। এই যে নতুন স্পোরোফাইট উদ্ভিদের সৃষ্টি হলো, নতুন স্পোরোফাইটের সৃষ্টি হলো। তো এই নতুন উদ্ভিদটাকে স্পোরোফাইট কেন বলা হয়? স্পোরোফাইট, তো উদ্ভিদের দুইটা অবস্থা থাকে, একটা উদ্ভিদের দুইটা অবস্থা থাকে। কয়টা অবস্থা থাকে? দুইটা অবস্থা থাকে। একটা হচ্ছে গ্যামিটোফাইটিক দশা আর স্পোরোফাইটিক দশা। তো একটা উদ্ভিদের একটা থাকে কি, একটা থাকে হলো গ্যামিটোফাইটিক দশা, আর একটা হচ্ছে কি স্পোরোফাইটিক দশা। তো যখন N বিশিষ্ট থাকবে, শুক্রাণু ডিম্বাণু আলাদা আলাদা থাকবে, যখন N বিশিষ্ট থাকে তাহলে সেটা কি গ্যামিটোফাইট, আর শুক্রাণু ডিম্বাণু মিলে যখন 2N হবে সেটা কি স্পোরোফাইট হয়ে গেল। তাইলে এই যে দেখো, এখানে শুক্রাণু আলাদা ছিল, ডিম্বাণু আলাদা ছিল, কিন্তু যখনই শুক্রাণু ডিম্বাণু একত্রিত হয়ে ভ্রূণ তৈরি করলো, তখনই কিন্তু আর N বিশিষ্ট নাই, 2N বিশিষ্ট হয়ে গেছে। তার মানে এই নিষেকটা হওয়ার মাধ্যমে, এটার সাথে এটা যুক্ত হওয়ার মাধ্যমে সে গ্যামিটোফাইটিক দশা থেকে সে স্পোরোফাইটিক দশায় প্রবেশ করল। আগে ছিল সিঙ্গেল, এখন হলো ডাবল। বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে শুরু হইল। কথা কি বুঝতে পারছো? তাইলে হচ্ছে যে এই যে যেহেতু একটা বীজের মধ্যে সবসময় ভ্রূণ থাকে, আর ভ্রূণগুলা হচ্ছে 2N বিশিষ্ট, ভ্রূণগুলা কি 2N বিশিষ্ট, যে NN মিলে 2N হয়, আগে আমরা বললাম। এই জন্য এটাকে স্পোরোফাইট বলা হয়। স্পোরোফাইট মানেই ওর ভিতরে যে কোষগুলো, এগুলো 2N বিশিষ্ট। ঠিক আছে, ওকে। তাহলে ধরো এটা পরীক্ষার মধ্যে আমি কিভাবে লিখব, যে নতুন স্পোরোফাইট গঠন বা নতুন উদ্ভিদ কিভাবে সৃষ্টি হয়, বা বীজ থেকে কিভাবে উদ্ভিদের সৃষ্টি হয়, এটা আমি কিভাবে লিখব। এটার জন্য তুমি একটা চিত্র আঁকতে পারো। চিত্র কেউই দিবে না, বাট তুমি দিবা, এটা ভালো হবে। এই যে এরকম একটা চিত্র আঁকতে পারো, এরকম একটা চিত্র দিয়ে বর্ণনা দিতে পারো।
খুব সুন্দর হবে, খুব ভালো হবে। তাহলে এখানে হচ্ছে যে তুমি চিত্রটা কি লিখবা, এখানে চিত্র কি লিখবা, এখানে তুমি চিত্র লিখবা যে চিত্র নতুন স্পোরোফাইট গঠন প্রক্রিয়া বা পদ্ধতি, এরকম কোনো কিছু একটা দিলেই হবে, কোনো সমস্যা নাই। তার চেয়ে যদি আরো ভালো হয় যে এরকম একটা চিত্র দিতে পারো, তাহলে আমি এই চিত্রটা একটু সুন্দর করে আর্ট করে দেই, তোমাকে পরীক্ষার জন্য একবারে রেডি করে দেই, যে চিত্র কেউই দিবে না, বাট তুমি দিবা, ঠিক আছে? ফুল মার্কস পাবা ইনশাআল্লাহ। এই যে দেখো, তো এরকম একটা দিলা, দেওয়ার পরে হচ্ছে যে প্রতিবাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু। এই যে আমি কত সিম্পলভাবে চিত্র আঁকছি, এইভাবে সিম্পলভাবে চিত্র আঁকবা, যত সিম্পলভাবে আঁকা যায়। এই যে এখান থেকে জাস্ট ইন্ডিকেট করে দিবা, এখান থেকে একটা ইন্ডিকেট করে দিবা, এখান থেকে একটা ইন্ডিকেট করে দিবা, চিত্র হয়ে গেছে। এটা পরবর্তী স্টেপ, এই যেটা, ঠিক আছে? পরবর্তী স্টেপ হলো এটা। পরবর্তী স্টেপ হচ্ছে, তাহলে একটু ভালো করে সংযোগ, এটা একটু ঝামেলা করার দরকার নাই, এটা ঝামেলা করার দরকার নাই। এটা পরবর্তী স্টেপ, এটা তাহলে স্টেপ বানান লাগে, যা শুধু শর্ট করে দিবা যতটুকু শর্ট করা যায়। এই যে চিত্র হচ্ছে এই যেটা হচ্ছে 2n হয়ে গেল, এটা শস্য হয়েছে, এখান থেকে ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ। এই যেভাবে লিখলা, কোনো সমস্যা নাই। এখানে যে তুমি চিত্র লিখবা যে নতুন নতুন স্পোরোফাইট গঠন, স্পোরোফাইট গঠন, এই যে হইল। এই যে টুক চিত্র দিলে আলহামদুলিল্লাহ হবে, একবার বেস্ট হবে, মার্ক কাটার কোনো সুযোগ নাই। কেউ চিত্র দিবে না, আমি চিত্র দিব। তাহলে ধরো এটা এখন আমি এটা বর্ণনা দিব, এটার বর্ণনা দিব। তাহলে এটার বর্ণনা দিব হচ্ছে যে বর্ণনাটা কিভাবে শুরু করব, তে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে, নিষেকের মাধ্যমে ডিম্বকের ভিতরে ডিম্বাণু এবং এই যে ডিম্বাণু এবং পুংগ্যামেটোফাইট বা স্ত্রী গ্যামেটোফাইট এবং পুংগ্যামেটোফাইট একত্রিত হয়ে জাইগোট গঠন করে। উত্তরটা কিন্তু শুরু হলো যে নিচে নতুন স্পোরোফাইট গঠন বা নতুন উদ্ভিদ গঠন প্রক্রিয়ার বর্ণনা দেওয়া হলো। তারপর আমি এই চিত্র আঁকবো, তারপর বর্ণনা দিব যে ডিম্বকের ভিতরে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে পুংগ্যামেটোফাইট এবং ডিম্বাণু একত্রিত হয়ে জাইগোট গঠন করে এবং আরেকটি পুংগ্যামেট অপর পুংগ্যামেটটি, একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে জাইগোট গঠন করে এবং অপর পুংগ্যামেটটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে ট্রিপ্লয়েড কোষ গঠন করে, 3n বিশিষ্ট ট্রিপ্লয়েড কোষ গঠন করে। জাইগোট কোষটির মধ্যে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি কোষে পরিণত হয়। ডিম্বক রন্ধ্রের কোষটাকে ভিত্তি কোষ এবং কেন্দ্রের দিকের কোষটাকে অ্যাপিক্যাল কোষ বলা হয়। তাহলে এটা কিন্তু চিত্র আর দেওয়ার দরকার নাই, জাস্ট এটা বর্ণনায় যে একটা থেকে মাইটোসিস হয়, দুইটা হয়েছে। নিচে যেটা ভ্রূণ, এটা ডিম্বক রন্ধ্রের দিকে যেটা ভিত্তি কোষ, কেন্দ্রের দিকে যেটা অ্যাপিক্যাল কোষ। এই ভিত্তি কোষ এবং অ্যাপিক্যাল কোষটির ভিতরে পর্যায়ক্রমিকভাবে মাইটোসিস বিভাজন চলতে থাকে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে অ্যাপিক্যাল কোষ থেকে ভ্রূণ তৈরি হয় এবং ভিত্তি কোষ থেকে ভ্রূণের ধারক তৈরি করে। অপরদিকে 3n বিশিষ্ট শস্য কোষটিও পর্যায়ক্রমিকভাবে মাইটোসিস বিভাজনের মাধ্যমে শস্যে পরিণত হয়। এভাবে সম্পূর্ণ ডিম্বকটি একটি বীজে পরিণত হয় এবং বীজ থেকে নতুন একটি স্পোরোফাইট উদ্ভিদের সৃষ্টি হয়। এভাবেই নতুন স্পোরোফাইট বা নতুন স্পোরোফাইট উদ্ভিদ সৃষ্টি হয়। শেষ। আলহামদুলিল্লাহ, 3-এ 3 পাবো, 4-এ 4 পাবো ইনশাআল্লাহ। 4-এর মধ্যে 5ও দিতে পারে, কোনো সমস্যা নাই, স্যাররা খুশি হবে তোমার প্রতি। তাহলে দেখো আমি এটা কিভাবে আনসার করব। তাহলে নতুন স্পোরোফাইট বা স্পোরোফাইট উদ্ভিদ বা বীজ থেকে কীভাবে উদ্ভিদ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটির নিচে বর্ণনা করা হলো। এরপর আমি এই যে চিত্র আঁকবো, আঁকার পর আমি নিচে বর্ণনা দিব। নিচে কি করব?
বর্ণনা দিব। বর্ণনাটা কিভাবে? নিষেক প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বকের মধ্যে পুংগেমেট এবং স্ত্রী গেমেট একত্রিত হয়ে জাইগোট গঠন করে এবং অপর পুংগেমেটটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে 3N বিশিষ্ট শস্য কোষ গঠন করে। জাইগোটটির ভিতরে মাইটোসিস বিভাজন ঘটে অনুপ্রস্থ বরাবর, এরম না, এই বরাবর, এবং ডিম্বক রন্ধ্রের দিকের কোষটাকে ভিত্তি কোষ এবং কেন্দ্রের দিকের কোষটাকে অ্যাপিক্যাল কোষ বলা হয়। পর্যায়ক্রমিকভাবে মাইটোসিস বিভাজনের মাধ্যমে অ্যাপিক্যাল কোষটি থেকে ভ্রূণের সৃষ্টি হয় এবং এই যে ভিত্তি কোষটা থেকে ভ্রূণের ধারকে পরিণত হয়। অপরদিকে এই যে 3N বিশিষ্ট শস্য কোষটিও অপর প্রান্তে মাইটোসিস বিভাজনের মাধ্যমে শস্যে পরিণত হয়। এভাবে সম্পূর্ণ ডিম্বকটি বীজে পরিণত হয় এবং বীজ থেকে বীজ অঙ্কুরিত হয়ে নতুন একটি উদ্ভিদের সৃষ্টি হয়। এভাবেই নতুন স্পোরোফাইট গঠিত হয় বা নতুন স্পোরোফাইট উদ্ভিদের সৃষ্টি হয়, বা এভাবে বীজ গঠিত হওয়ার মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। প্রশ্ন যেভাবে বলছি সেটার উপর বেস করে বলে দিলাম। আলহামদুলিল্লাহ 3-এ 3 পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লোজ। এই প্রশ্ন ক্লোজ, খুবই ইম্পর্টেন্ট। এটা একই ধারে গ হইতে পারে, আবার ঘ নাম্বারের প্রশ্ন হইতে পারে। এখন দেখো, এখন একটা টপিক দেখো, দ্বিনিষেক। এই দ্বিনিষেক কি? এটা একটা খ নাম্বার প্রশ্ন। আবার হচ্ছে ত্রিমিলন কি? এটাও একটা খ নাম্বার প্রশ্ন। দুইটা খ নাম্বার প্রশ্ন এখন আমরা পড়ব। তাইলে দেখো তো, উদ্ভিদের ক্ষেত্রে, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এই ঘটনাটা সাধারণত সপুষ্পক উদ্ভিদের মধ্যে হয়, যে উদ্ভিদগুলো আমাদের ফুল হয়। তাহলে কয়টা পুংগেমেট তৈরি হয়েছে? 2টা পুংগেমেট। এই 2টা পুংগেমেট, একটা পুংগেমেট হচ্ছে ডিম্বাণুর সাথে একত্রিত হয়েছে, আর একটা পুংগেমেট ওই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একত্রিত হয়েছে। তো এটা তো মেয়ে মানুষেরই অংশ। মেয়ে মানুষ বলতে স্ত্রী কোষ বা স্ত্রী উদ্ভিদ, স্ত্রী কেশরের অংশ। তো স্ত্রী কেশরের অংশে একটা পুংগেমেট যে একত্রিত হয়েছে, একটা মানে 2টাই নিষেক সম্পূর্ণ হয়েছে। কি হয়েছে? নিষেক হয়েছে। তাইলে হচ্ছে কয়টা নিষেক হলো? 2টা নিষেক হলো। একটা নিষেকের মাধ্যমে জাইগোট গঠিত হয়েছে, ভ্রূণ তৈরি হয়, আর একটা নিষেকের মাধ্যমে শস্য তৈরি হয়। তাহলে সপুষ্পক উদ্ভিদে নিষেক কয়টা হয়? 2টা নিষেক হয়। এই প্রক্রিয়াটাকে দ্বিনিষেক বলা হয়। দ্বি মানে হলো 2, মানে নিষেক, মানে 2টা নিষেক হয়। তাহলে দ্বিনিষেক বলতে কি বোঝায়? সাধারণত সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে 2টি পুংগেমেট নিষেকে অংশগ্রহণ করে। একটি পুংগেমেটের মাধ্যমে জাইগোট তৈরি হয়, ডিম্বাণুর সাথে একত্রিত হয়ে জাইগোট গঠিত হয়, আর একটি পুংগেমেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একত্রিত হয়ে শস্যকোষ তৈরি করে। যেহেতু এখানে 2টি নিষেক সম্পন্ন হয়, তাই এ ধরনের নিষেক পদ্ধতিকে দ্বিনিষেক বলা হয়। শেষ, আলহামদুলিল্লাহ পাবো এখানে মার্ক, ক্লোজ। এরপর ত্রিমিলন কি? তাহলে এখানে দেখো, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের মধ্যে কয়টা নিউক্লিয়াস ছিল? 2টা। তারপরে আরো একটা পুংগেমেট যুক্ত হলো, এখন নিউক্লিয়াস কয়টা হলো? 3টা। তাহলে কয়টা নিউক্লিয়াসের মিলন হলো? 3টা নিউক্লিয়াসের মিলন। এই 3টা নিউক্লিয়াসের মিলনের মাধ্যমে কি তৈরি হলো? শস্যকোষ তৈরি হলো। এই যে 3টা নিউক্লিয়াসের যে একত্রিত হলো, মিলন হলো, এটাকেই ত্রিমিলন বলা হয়। মানে ট্রিপ্লয়েড কোষ গঠনের যে প্রক্রিয়া বা শস্যকোষ গঠনের যে প্রক্রিয়া, এটাকে ত্রিমিলন বলা হয়। তাহলে আমরা কি বলবো? যে উদ্ভিদের নিষেকের সময় বা দ্বিনিষেক পদ্ধতিতে, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিতে জাইগোট গঠনের পরে ওপর যে পুংগেমেটটি থাকে, এই পুংগেমেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একত্রিত হয়ে 3N বিশিষ্ট ট্রিপ্লয়েড কোষ গঠন করে। এই 3N বিশিষ্ট ট্রিপ্লয়েড কোষটাকেই হচ্ছে, এই 3N বিশিষ্ট ট্রিপ্লয়েড কোষ গঠন করার প্রক্রিয়াকে ত্রিমিলন বলা হয়। যেহেতু এই ট্রিপ্লয়েড কোষটির মধ্যে 3টি নিউক্লিয়াসের সংযোগ ঘটে, মিলন ঘটে, এই জন্য
এই পদ্ধতিটাকে ত্রিমিলন বলা হয়। সিম্পল জিনিস। তাহলে এটা আবার বলি যে ত্রিমিলন কি, আমি পরীক্ষার মধ্যে কীভাবে লিখবো, আমি এভাবেই লিখবো, এই যে এখন যেভাবে বলবো এভাবে লিখবো যে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিতে জাইগোট গঠনের পরে যে একটি কোষ থাকে, এই কোষটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একত্রিত হয়ে একটি ট্রিপ্লয়েড 3 বিশিষ্ট কোষের সৃষ্টি করে। যেহেতু এই কোষের মধ্যে 3টা কোষের মিলন হয়, তাই এই প্রক্রিয়াকে ত্রিমিলন বলা হয়। ত্রিমিলনের মাধ্যমে যে কোষটি তৈরি হয়, এটি হলো বীজের শস্য তৈরিতে অংশ নেয়। জাস্ট এভাবে কথা বলে শেষ করে দিই। তাইলে হচ্ছে আমরা দ্বিনিষেক বুঝলাম, আমরা ত্রিমিলন বুঝলাম, নতুন স্পোরোফাইট কীভাবে সৃষ্টি হয় সেটা বুঝলাম, এবং হচ্ছে যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বুঝলাম, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বুঝলাম, এবং হচ্ছে কি আমরা নিষেকটাও বুঝলাম, যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন নিষেক বুঝলাম, আর কিভাবে হলো এই নতুন স্পোরোফাইট গঠন হয় সেটাও আমরা বুঝলাম। এখনকার আমাদের টপিক যেটা, সেই টপিকটা হচ্ছে কি ফল বা ফলের উৎপত্তি। যে আমরা এখন জানবো যে আসলে ফল জিনিসটা কি, এটা হলো কথা, যে এটা তো গুরুত্বপূর্ণ জিনিস যে ফল কি, ফল কাকে বলে। তা আমরা কথা আম জাম কাঁঠাল পেরে খাই, তাহলে ঠিক আছে, কিন্তু ফল কি? এই যে দেখো ফল কে, যে দেখো এই যে যখন নিষেকটা যখন হইল, নিষিক্তকরণের পরে, নিষেকের পরে এই টোটাল ডিম্বকটা কি হবে, বীজে পরিণত হবে। এই যে দেখো, তাইলে হচ্ছে যেমন ধরো আমরা এই নিষেক প্রক্রিয়াটা আমরা আবার একটু চিত্রের মাধ্যমে দেখি। যেমন ধরো এই যে টোটাল এই যে এখানে হচ্ছে কি হয়েছে, মূল ঘটনা হলে এই ডিম্বকটা হচ্ছে কি হবে, এখন এই যে টোটাল অংশটা হলো বীজে পরিণত হবে। এই অংশটা হবে বীজ, এটা হবে হলো বীজ। এই ডিম্বকের যে আবরণ, এটা হবে বীজের আবরণ। টোটাল যে গর্ভাশয় আছে, এই পুরো অংশটা, এই অংশটা ফল হবে, ফলে পরিণত হবে। এবং হচ্ছে এটার যে আবরণ আছে, এটা হলো ফলের আবরণ হয়ে যাবে। তাইলে ফল কি? এখন এটা হলো গর্ভাশয়। গর্ভাশয়, শুধু এই গর্ভাশয়টাও ফলে পরিণত হইতে পারে। আবার এছাড়া ফুলের মধ্যে এই যে পাপড়ি টাপড়ি যা আছে, পুংস্তবক স্ত্রীস্তবক সব কিছু মিলে ফলে পরিণত হইতে পারে। দুইভাবেই ফলে পরিণত হয়। যে গর্ভাশয়ের ভিতরে শুধু ডিম্বক, এটা বীজ হবে, এটা নিশ্চিত, ডিম্বকটা বীজ হবে। আর এছাড়া যে গর্ভাশয়টা ফল হবে। তো শুধু গর্ভাশয়টা যদি ফল হয়, তাহলে সেটা হলো প্রকৃত ফল। আর এই গর্ভাশয় সহ অন্যান্য অংশ মিলে যদি ফল হয়, সেটা হলো অপ্রকৃত ফল। তাহলে ফলের সংজ্ঞার আগে ফলের প্রকারভেদ দেখি। ফল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রকৃত ফল, আর একটা হচ্ছে কি অপ্রকৃত ফল। তাহলে ফল যদি শুধু গর্ভাশয় ফলে পরিণত হয়, তাহলে তাকে হলো প্রকৃত ফল বলা হয়। আর গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ মিলে ফলে পরিণত হলে সেটা হলো অপ্রকৃত ফল। প্রকৃত ফল কি? যেমন ধর আম, জাম, এগুলা হচ্ছে প্রকৃত ফল। অপ্রকৃত ফল কি? যেমন হলো চালতা হচ্ছে অপ্রকৃত ফল। তাহলে আসা যাক, ফল কাকে বলে, ফলের সংজ্ঞা কি, ফল কাকে বলে বা ফলের সংজ্ঞা কি। তো ফলের সংজ্ঞা হচ্ছে কি, যে এই যে নিষিক্তকরণের পরে, মূল ঘটনাটাই যেখানে আমরা পড়লাম, যেখানে কি হলো, নিষেক হলো। নিষেকের পরে না হচ্ছে জাইগোট গঠন হবে, বীজ তৈরি হবে, এর আগে তো না। তাহলে নিষেকের পরে, নিষিক্তকরণের পরে সম্পূর্ণ গর্ভাশয়টা অথবা গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ মিলে যে অঙ্গের সৃষ্টি করে তাকে ফল বলে। তাহলে ফল তৈরির পূর্ব শর্ত হলো নিষেক হইতে হবে। নিষেক ছাড়া এই ফল তৈরি হবে না, ঠিক আছে? বিবাহ ছাড়া তো সন্তান হবে না, তাই না? তো সন্তান নেওয়ার জন্য ইসলামী বিধান অনুসারে বিবাহ হচ্ছে পদ্ধতি, বিয়ে করতে হবে। তো এরকম আগে তো নিষেক হইতে হবে, তার পরবর্তীতে হচ্ছে ফল গঠন হবে। নিষেক যদি না হয়, তাহলে ফল গঠন হবে না। তাহলে সংজ্ঞাটা আসবে নিষিক্তকরণের পরে। নিষিক্তকরণের পরে গর্ভাশয়, স্ত্রীস্তবকের গর্ভাশয় অথবা গর্ভাশয় সহ ফুলের সব অংশ মিলে যে অঙ্গের সৃষ্টি করে তাকে ফল বলে। তাইলে ফল কাকে বলে? নিষিক্তকরণের পরে
স্ত্রীস্তবকের গর্ভাশয় অথবা গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ মিলে যে অঙ্গের সৃষ্টি করে তাকে ফল বলে। ফল কয় প্রকার? ফল হলো দুই প্রকার, প্রকৃত ফল, অপ্রকৃত ফল। নিষিক্তকরণের পরে শুধু গর্ভাশয় মিলে যে যদি ফলের সৃষ্টি হয়, শুধু গর্ভাশয় থেকে যে ফলের সৃষ্টি হয় সেগুলো হলো প্রকৃত ফল। আর গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ মিলে যদি ফলে পরিণত হয় সেটা হচ্ছে অপ্রকৃত ফল। আচ্ছা, আবার এভারেজ এমনিতেই ফলকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সরল ফল, আর একটা হচ্ছে কি গুচ্ছ ফল, আর একটা হচ্ছে কি যৌগিক ফল। তো সরল ফলের উদাহরণ কি? যেমন আম, আম এটা হচ্ছে সরল ফল। গুচ্ছ ফলের উদাহরণ কি? গুচ্ছ ফলের উদাহরণ যেমন আতা, আতা এটা হচ্ছে আতা ফল, যেটা এটা গুচ্ছ ফল। আবার যৌগিক ফলের উদাহরণ কি? যেমন ধরো এই যে কাঁঠাল, কাঁঠাল হচ্ছে কি যৌগিক ফল। তো দুইটার মধ্যে দেখো, যেমন আম একটা ফলের মধ্যে একটা বীজ, এই জন্য এটা সরল ফল। আতা ফল একটা ফলের মধ্যে অনেকগুলা বীজ, গুচ্ছ ফল। আবার কাঁঠাল একটা ফলের মধ্যে আবার অনেকগুলা ফল, প্রত্যেকটা কোষিত ফল, ওটার মধ্যে বীজ আছে, তাই না? তো এটা হলো যৌগিক ফল, মনে রাখবা। এই হচ্ছে মোটামুটি ফল নিয়ে আলোচনা। তাহলে ফল কাকে বলে? নিষিক্তকরণের পরে গর্ভাশয় অথবা গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ মিলে যে অঙ্গের সৃষ্টি করে তাকে ফল বলে। ফল হলো কয় প্রকার? দুই প্রকার, প্রকৃত ফল, অপ্রকৃত ফল। প্রকৃত ফল কি? যে ফলের নিষিক্তকরণের পরে যে ফলে শুধু গর্ভাশয় ফলে পরিণত হয় সেটা প্রকৃত ফল। আর অপ্রকৃত ফল কি? যেটা হলো গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ মিলে ফলে পরিণত হলে সেটাকে অপ্রকৃত ফল বলা হয়। এই যে প্রকৃত ফল কি, এগুলো ক নাম্বারের প্রশ্ন হতে পারে। অপ্রকৃত ফল কি, ক নাম্বার প্রশ্ন হতে পারে। ঠিক আছে, ফল কাকে বলে বা ফল কি, ক নাম্বার প্রশ্ন হতে পারে। বা এমনিতেই খ নাম্বার একটা প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে যে ফল, ফল কি বা ফল বলতে কি বোঝায়, ফলের বর্ণনা দাও, এই টাইপের কোশ্চেন হইতে পারে। তো এটা এরকম আসলে ফলের সংজ্ঞা দিব, এই যে প্রকৃত, অপ্রকৃত, সরল, গুচ্ছ, এগুলো একটু উদাহরণ সহ বলে দিলেই হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আমরা যদি এখন দেখি যে এই অধ্যায়টার মধ্যে তাহলে আমরা কি কি আলোচনা করলাম। আমরা প্রথমে দেখলাম পুংগামেটোফাইটের উৎপত্তি, এটা খুব ভালোভাবে পড়লাম। এর পরবর্তীতে আমরা স্ট্রিগামেটোফাইটের উৎপত্তি পড়লাম। তারপরে হচ্ছে আমরা নিষেক পড়লাম এবং নতুন স্পোরোফাইট গঠন এই পদ্ধতি পড়লাম। তারপরে হচ্ছে আমরা ফল, বিভিন্ন ফল, ফল সম্বন্ধে পড়লাম। তো এই ছিল আজকের টপিক। আশা করি প্রত্যেকটা টপিকই ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আরেকটা কথা হচ্ছে যে যারা এখন পর্যন্ত আমার সহজ বায়োলজি বইটা যারা কিনো নাই, আমার কোর্সে যারা আসো কিন্তু হলে এখনও আমার বইটা কিনো নাই, তো তাদের আমার একটা রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে কেন এই কথাটা বলি, যে এই বইটা কিনতে কেন বলি। কারণ হচ্ছে যে এই বইটা যাদের কাছে আছে শুধু তারাই জানে যে বইটা কত সুন্দর। প্রত্যেকটা টপিক একেবারে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে এটা উপস্থাপন করা হয়েছে, যেটা যাদের কাছে বই নাই সে কীভাবে বুঝবে। আমার মাথায় যদি ব্যথা থাকে, তো যার জীবনে মাথা ব্যথা হয় নাই সে তো বুঝবে না। তো এই জন্য বলতেছি যে যেহেতু একটা মার্কই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবার যে এসএসসি পরীক্ষা হয়েছে অসংখ্য স্টুডেন্ট 79 পাইছে, একটা স্টুডেন্ট দেখলাম 3টা সাবজেক্টে 79 পাইছে। একটু মায়া দয়া কিন্তু কেউ করে নাই। ওই একটা মার্কের যখন তোমার এই প্লাস মিস হবে তখন তুমি বুঝবা যে একটা মার্কের কত দাম ছিল। এই বইটার কারণে তোমার যেখানে 80 পাওয়ার কথা সেখানে তুমি 95 পাবা, এতটুকু নিশ্চিত আমি বলতে পারি। তোমার যদি 70 পাওয়ার কথা থাকে তাহলে তুমি 80 পাবা। এই বইটা তোমাকে 10 মার্কের পার্থক্য করে দিবে ইনশাআল্লাহ। সো যারা এখনও সংগ্রহ করেনি সংগ্রহ করে ফেলো, তোমাদেরই ভালো হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।